প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছে আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব আব্দুল মান্নান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আজকে মূলত আমরা ইসলামী ব্যাংকিং সহ ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। 1983 সালে প্রতিষ্ঠিত ও ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক এটি। বর্তমানে এই ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল মান্নান। জন্ম 1952 সালে নারায়ণগঞ্জে। পাঁচগাঁও হাই স্কুল থেকে মাধ্যমিক ও হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে। পরবর্তীতে তিনি মালয়েশিয়া ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর লিডারশিপ ইন ফিন্যান্সের গ্লোবাল লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মালয়েশিয়ার পাংকোর ও পুত্রজায়ায় এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। এরপর বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলে, হাস স্কুল অব বিজনেস ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট সুশাসন এবং উদ্ভাবনী কৌশলগত নেতৃত্বের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। মোহাম্মদ আব্দুল মান্নানের কর্মজীবন শুরু 1968 সালে একজন সংবাদকর্মী হিসেবে। তিনি বেশ কয়েকটি সাপ্তাহিক জাতীয় দৈনিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। 1983 সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা লগ্নে গণসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 90-এর দশকে তিনি ইসলামী ব্যাংকের মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শাখায় দায়িত্ব পালন করেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করেন। বর্তমানে রেমিটেন্স আহরণে ইসলামী ব্যাংকের যে অপ্রতিদ্বন্দ্বী অবস্থান, বলা চলে এর ভিত তার হাতেই রচিত হয়। 2010 সালে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ আব্দুল মান্নান। সিনিয়র ব্যাংকার আব্দুল মান্নান একজন লেখক ও গবেষকও। ইসলামী ব্যাংকিং নিয়ে তার বিভিন্ন গবেষণা প্রতিবেদন ছাড়াও তার রচিত বেশ কয়েকটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোহাম্মদ আব্দুল মান্নান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেডা এর ভাইস চেয়ারম্যান ও আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে ও সদস্য হিসেবে নিয়োজিত আছেন। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস গবেষণা ও ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নওয়াব বাহাদুর সাইয়েদ নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার, রেমিটেন্স অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, অমর 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক সহ দেশি বিদেশি অনেক স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন। মোহাম্মদ আব্দুল মান্নান, আমরা দেখলাম আপনার সেই বর্ণাঢ্য ক্যারিয়ার, বিশেষ করে ব্যাংকিং খাতে আপনি দেশে বিদেশে অনেক জায়গায় কাজ করেছেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক, যে ব্যাংকটি আসলে রেমিটেন্সের ক্ষেত্রে অনেকটা প্রধান ভূমিকা পালন করছে বলে আমরা জানি। তো আমরা একজন সিনিয়র ব্যাংকার, একজন আসলে ব্যাংকের শীর্ষ নির্বাহীর সাথে কথা বলবো। তার আগে আসলে জানতে চাই আপনার যে শুরুটা হয়েছিল, যে আপনি একজন সংবাদকর্মী ছিলেন এবং সংবাদপত্রের সাথে ছিলেন, সাংবাদিক নেতাও ছিলেন ওই সময়, আমরা যতটুকু প্রোফাইল থেকে জানতে পারলাম। তারপরে যদি আপনার শুরুতে সাংবাদিকতার যদি কোনো গল্প আমরা শুনতে চাই। সাংবাদিকতা আসলে আমি এখনো, আমার একটা লেখা আছে কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাবের একটি সংখ্যায় বেরিয়েছে, যেখানে আমি বলছি স্বপ্নে আমি এখনো রিপোর্টার। অর্থাৎ আমি দীর্ঘ প্রায় 32-33 বছর ব্যাংকার হিসেবে কাজ করছি, কিন্তু আমি এখনো স্বপ্ন দেখি আমি একজন সংবাদকর্মী। আমি এভাবে সেখানে উপস্থাপন করেছি। আমি 70 সালে সংবাদপত্রে যোগদান করি। এর আগে আমি এসএসসি পাস করেছি 67-এ। ঢাকায় আসার পরে পরেই বলতে পারেন যে এই প্রেসের কালি ঝুলির মধ্যে আমার জীবন শুরু হয়। আমি এসএসসি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে বছরখানেক লেখাপড়া চালিয়ে কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে যায়। এরপরে আমি ছাপাখানায়, তারপরে সংবাদপত্রে আমি ঢুকলাম 70 সালে। এরপর থেকে কিন্তু আমি সংবাদকর্মী হিসেবে টানা 1983 সাল পর্যন্ত আমি কাজ করেছি। আমি 1980 সাল থেকে 1983 সাল পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলাম। ওই এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল আপনার? এই যে ওই সময় তো অনেক চ্যালেঞ্জ ছিল, সাংবাদিকতা এখনকার যে একটা পর্যায় সেটা তো নিশ্চয়ই ছিল না। আমি দৈনিক আজাদে আমি স্টাফ রিপোর্টার। আমি একদিনের গল্প বলি যে 29শে আগস্ট আমার ওই দিন অফ ডে ছিল, মঙ্গলবার। আমি সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, উঠে জাস্ট রেডিও নব করে অন করেছি। তখনকার দিনে তো টেলিভিশন ছিল না, আর মোবাইল ফোন তো দূরে থাকুক, ল্যান্ড ফোনও বাসায় ছিল না। আমি রেডিও নব ঘোরাতে আমরা খবর পেলাম, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এইমাত্র ইন্তেকাল করেছেন। আমার ছুটির দিন, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে প্যান্ট শার্ট পরে অপ্রস্তুত অবস্থায় ছুটলাম। তখন আপনার গিয়ে পিজি হাসপাতাল, এবং পিজি হাসপাতালের জাতীয় কবির লাশ এইমাত্র এনে নামানো হয়েছে সেন অডিটোরিয়ামে। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কভার করলাম। এর মধ্যে একটা দুর্লভ অভিজ্ঞতা। তখনকার দিনে কিন্তু এখন যেভাবে নাকি সাংবাদিকদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া যায় বা মোবাইলে কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা আপনার কভার করার জন্য বলা যায়, তখন সেই সুযোগ ছিল না। আমার অ্যাসাইনমেন্ট ছিল না, ছুটির দিন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এটা কভার করলাম। এবং পরের দিন দৈনিক আজাদ পত্রিকায় 8 কলাম 16 কলাম কালো বর্ডার দিয়ে যে জাতীয় কবির উপর ডিউস করা হলো, পুরো রিপোর্টই বলতে পারেন যে আমার একক। এবং শুধুমাত্র মাঝখানে ছিল নজরুলের একটা বিখ্যাত কবিতা, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গৌড় থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তো এটা আমার জীবনে পুরো দোস্তর আসলে সাংবাদিকই ছিলেন, তো সেই সাংবাদিকতা থেকে ব্যাংকিং জীবনে আসা, সেই প্রেক্ষাপটটা কি? হঠাৎ করেই বলতে পারেন, হঠাৎ করে যে ইসলামী ব্যাংক না হলে আমার পক্ষে সাংবাদিকতা থেকে ব্যাংকে আসার কোনো কারণ ঘটতো না। নতুন ধারার একটি ব্যাংকিং শুরু হচ্ছে। আমার মোটামুটি ভাবে সংবাদ কর্মীদের মাঝে আমার একটা পরিচিতি বা গ্রহণযোগ্যতা ছিল। বিএফইউজ এর নির্বাচনে 1980 সালে আমি সারা দেশে সর্বোচ্চ ভোট পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছি। তো হয়তো ব্যাংকটি যারা করবেন তারা চিন্তা করেছেন যে আমি যদি এখানে জনসংযোগে যোগ দিই, তাহলে তাদের এই ব্যাংকিং সিস্টেমকে জনপ্রিয় করার ব্যাপারে একটা ভালো ভূমিকা পালন করতে পারবো। আমাকে তারা অফার দিলেন, কয়েকজন ইন্টারভিউ দিলেন, তার মধ্যে আমাকে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সেখানে সিলেক্ট করা হলো। সেই হলো আপনার 1900। ইসলামী ব্যাংকিং এর প্রতি আপনার এই দুর্বলতাটা কেন জন্মালো? ইসলামী ব্যাংকিং অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসের দিক থেকে, আমি যেই পরিবেশে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমি জানি সুদের ব্যাপারে। ছোটবেলা শুনেছি যে একজন লোক সুদ খেয়ে, সুদখোর বা মহাজন, সে মারা গেছে, তার কবর থেকে ধোয়া বেরোচ্ছে। আমি একদম এভাবে পারসেপশন বলছি। আমি শুনেছি 7 জন সুদখোর লোকের নাম যদি একটা গরুর গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তার ঘাড়ে যদি ঘা থাকে, ঘা থেকে পোকা পড়ে যায়। মানে এটা হলো পাবলিক পারসেপশন। এই পারসেপশন কোনো না কোনো ভাবে আমার মধ্যে কাজ করেছে। সুদকে হারাম হিসেবে জানি, এবং আমার আসলে কোনো এর আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। ইসলামী ব্যাংক এখনো তো মানুষ আসলে বলে যে ইসলামী ব্যাংকিং তো একটা খুবই জনপ্রিয় একটা ব্যাংকিং আর কি, ইসলামী ব্যাংকিং এর দিকে যে মানুষের মনোযোগটা, তো সেটা বলা হচ্ছে যে মানে মানুষের মধ্যে এক ধরনের ধারণা যে এটা সুদ দেওয়া হয় না। তা আসল ধারণাটা কি? আসলে একটু সময় কিন্তু লাগবে এই কথা, এই প্রশ্নের জবাব দিতে। সাধারণভাবে ইসলামী ব্যাংকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণাগত ব্যাপার তো আছেই। একটা তো ইসলামী ব্যাংক সুদ ছাড়া ব্যাংক হতে পারে, এটা এক সময় বিশ্বাস করা হতো না। ইসলামী ব্যাংকিং যখন আমরা 83-তে শুরু করলাম, তখন কিন্তু নানা ধরনের প্রশ্ন ছিল, এবং আমি জনসংযোগ কর্মী হিসেবে এই বিষয়টাকে অ্যাড্রেস করা কিন্তু আমার মূল দায়িত্ব ছিল। প্রথমত হলো ইসলামী ব্যাংকিং হচ্ছে গিয়ে, আমি বলি যে ন্যাচারাল ওয়ে অফ ডুইং থিংস। আমরা ব্যাংকিং এর মধ্যে সাধারণত যেটা করা হয়, টাকার বেচা কেনা করা হয়, কম দামে টাকা কিনে বেশি দামে বিক্রি করা হয়, এটা হচ্ছে ব্যাংকিং। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন খুব ভদ্রভাবে যেটাকে বলা হয়। কিন্তু আসলে আপনি কম দামে টাকা কিনছেন জনগণের কাছ থেকে, এবং কম সংখ্যক লোকের কাছে বেশি দামে সেই টাকাটা বিক্রি করছেন। অথচ টাকা নিজে কোনো পণ্য নয়। টাকাকে বলা হচ্ছে মানি, হচ্ছে মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড, স্টোর। এটা নিজে কিছু ক্রিয়েট করতে পারেন। আপনি 1 লক্ষ টাকা একটা বাক্সের মধ্যে আপনি যতদিন খুশি আপনি বন্ধ করে রাখেন, বের করলে সেখান থেকে কোনো আন্ডা পাওয়া যাবে না। তার মানে হচ্ছে তার নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নাই। একটা গাছকে যদি আপনি এটাকে তক্তা বানাতে পারেন, তো কাঠ মানে এটা পরিবর্তন করে এটা ভ্যালু অ্যাড করতে পারেন, এটা ফার্নিচার হবে, অনেক বেশি দামে একটা গাছ বিক্রি হতে পারে, সেখানে আপনি টাকার ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা ইসলামী ব্যাংকিংটা হচ্ছে মূলত, সেখানে আমাদের 3 ধরনের প্রোডাক্ট আছে। একটা তো হলো যে আব্দুল মান্নান, যেহেতু এটা লম্বা স্টোরি আছে এবং আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলছি, আমরা একটা বিরতি নিয়ে এই কথাগুলো আবার শুনবো। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি,
এরপরে আমরা ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মান্নান, আমরা কথা বলছিলাম এই যে ইসলামী ব্যাংকিং এ যে সুদ নেওয়া হয় না একটা ধারণা, সেটা একটু যদি আরেকটু পরিষ্কার করেন। আমি বলছিলাম যে সুদভিত্তিক মানে কনভেনশনাল ব্যাংক বা সনাতনী ধারার যে ব্যাংক, সাবেকি ধারার যে ব্যাংক, এই ব্যাংকের সাথে আধুনিক ইসলামী ব্যাংকিং পদ্ধতির পার্থক্য হচ্ছে ইসলামী ব্যাংক বেসিক্যালি ডিলস ইন গুডস, পণ্যের বেচা কেনা, পণ্যের ব্যবসা করে, টাকার বেচা কেনা করে না। এর হচ্ছে একটা মৌলিক পার্থক্য। আমরা এখানে তিন ধরনের। সেটা কিরকম? আপনারা কি ইম্পোর্ট এক্সপোর্ট এইটা থেকে যে আয়টা করেন সেটা? না, আমি বলছি সকল ক্ষেত্রেই আপনি যখন, আমি বললাম যে কনভেনশনাল ব্যাংকিং এ আপনি জনগণের কাছ থেকে ডিপোজিট নিচ্ছেন বা পূর্ব নির্ধারিত হারে তার কাছে টাকা কিনে নিচ্ছেন, যে 100 টাকা জমা রাখলে 105 টাকা ফেরত দেওয়া হবে, তার মানে টাকা এখানে বেচা কেনা হচ্ছে। একইভাবে এই টাকাটা যখন আবার আপনি বিনিয়োগ করছেন, তখন সেখানে আপনি বলছেন যে আমি 100 টাকা দিলাম, আমাকে 115 টাকা ফেরত দিতে হবে। এই যে 105 টাকা এবং 115 টাকার মধ্যে যে পার্থক্য, এটা এর ভেতর দিয়ে ইনকাম আসতেছে ব্যাংকের। ইসলামী ব্যাংক টাকার বেচা কেনা করতে পারে না, অর্থাৎ আপনার কাছে টাকা কিনতেও পারবে না, অন্যের কাছে টাকা বেচতেও পারবে না। তাহলে কি করবে? পণ্যের বেচা কেনা করতে পারে। কিরকম সেটা? পণ্যের বেচা কেনা বলতে আমার হাতে যে কলমটি আছে, এই কলমটি যদি 30 টাকা দিয়ে একজন কিনলেন, তার কাছ থেকে আমি 35 টাকা দিয়ে কিনতে পারি। যে আমাদের যারা ডিপোজিটর আছেন তাদের কাছ থেকে আমরা কোনো পূর্ব নির্ধারিত হার ঠিক না করে আমরা বলি যে আপনার টাকা আপনি জমা দিচ্ছেন। দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মুদারাবা অ্যাকাউন্ট, এক পক্ষ হচ্ছে টাকার যোগান দিচ্ছেন, আরেকজন ম্যানেজার অফ ফান্ড। ব্যাংক হচ্ছে এই টাকার ব্যবস্থাপনা করছে, আর যিনি জমা দিচ্ছেন তিনি হচ্ছেন তিনি ডিপোজিট দিচ্ছেন, মানে হচ্ছে মূলধনের যোগানদাতা, সরবরাহকারী। যেমন আমরা যদি প্রফেটিক লাইফে যদি যাই, প্রফেট মোহাম্মদ ইসলাম একজন ব্যবসায়িক উদ্যোক্তা, তিনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন। আর খাদিজা টাকার যোগান দিচ্ছেন, একজন হচ্ছেন সাহেবুল মাল বা টাকার মালিক। মানে ধর্মীয় একজন একটা যে দৃষ্টিভঙ্গিটা, সেটাই আপনারা চেষ্টা করছেন। আমি ধর্মীয় দৃষ্টিকোণের কথা বলছি না, বাস্তব অর্থনৈতিক লেনদেনের কথা বলছি। মোহাম্মদ ইসলাম এবং খাদিজা যখন ব্যবসা করেছেন, তখন তিনি ইসলামের নবী হননি। নবী হওয়ার আগেই কিন্তু তারা ব্যবসা করেছেন। একজন টাকার যোগান দিয়েছেন, আর একজন সেই টাকার ব্যবস্থাপনা করেছেন, সময়, শ্রম, মেধা বিনিয়োগ করে দুজনের মধ্যে চুক্তি হয়েছে, ব্যবসায় যদি লাভ হয়, লাভের এত ভাগ আপনি পাবেন, এত ভাগ আমি পাবো। সেভাবে আমাদের ডিপোজিটররা আমাদের কাছে মুদারাবা পদ্ধতিতে টাকা জমা রাখছেন। জমা রেখে আমরা সেই টাকা আবার বিনিয়োগ করছি। এখন বিনিয়োগ করে যে লাভ হবে, সেই লাভের কমপক্ষে 65% আমরা ডিপোজিটরদেরকে দিচ্ছি, আর বেশির পক্ষে 35% আমরা নিচ্ছি। এটা হচ্ছে জমার দিক। অন্য ব্যাংকও তো তাই করে, বিনিয়োগ তো করে টাকা। আমি বলছি যে পদ্ধতি, আমি সেখানে যাচ্ছি। আমি যখন বিনিয়োগ করছি, সেখানে আমি একজনকে 100 টাকা দিয়ে আমি 110 টাকা বা 101 টাকা ফেরত নিতে পারবো না। তাহলে টাকা বেচা কেনা হইলো এখানে। আমি যেটা করতে পারি, আপনি কি উদ্দেশ্যে টাকা যাচ্ছেন? আপনি যদি ব্যবসায়ী হন, আপনি সিমেন্টের ব্যবসায়ী, আপনাকে আমি মানে পাইকারি দোকান থেকে সিমেন্ট কিনে আপনার কাছে বিক্রি করলাম। আমি 3 লক্ষ টাকার সিমেন্ট দিলাম এবং 3 লক্ষ টাকার দাম আমি আপনার কাছ থেকে নিলাম। টাকার পরিমাণ কম বেশি যাই হোক না কেন, 3 লক্ষ টাকার সিমেন্ট আমি আপনার কাছে 3,40,000 টাকা বিক্রি করলাম। আপনার কাছে কিন্তু আমি সিমেন্ট বিক্রি করেছি, টাকা বিক্রি করিনি। এটা বেচা কেনার ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে এটা। আবার এটা যেমন নাকি আমরা আমি বাড়ি ভাড়া দেই, আমি ভাড়াটিয়া অথবা বাড়িওয়ালা হিসেবে একটা বাড়িতে অবস্থান করি, সেখানে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে, টাকার বেচা কেনা হচ্ছে না কিন্তু এখানে। তো আমরা এই ইজারাটাকে, এই ভাড়াটাকে বা কেরায়াটাকে আমরা ব্যাংকিং এর মধ্যে নিয়ে এসেছি। আরেক ধরনের ব্যবসা আছে পার্টনারশিপ। আপনি এবং আমি দুজনে মিলে দুজনেই একটা যোগান দিলাম, কেউ 50% দিলেন আপনি, 50% দিলাম আমি, দিয়ে আমরা সেখান থেকে যে ব্যবসা হলো, চুক্তির শর্ত অনুযায়ী দুজনের মধ্যে আবার লাভটা ডিস্ট্রিবিউট হবে। যদি লস হয়, তাহলে যিনি যে পরিমাণ পুঁজি দিয়েছেন সেই হারে তিনি সেটা লস বহন করবেন। এই পদ্ধতিগুলোকে আমি বলছি যে আমাদের দৈনন্দিন জীবনে ন্যাচারাল ওয়ে অফ ডুইং থিংস বলছি আমি। মানে সেই কাজগুলোই করছেন, সেটা থেকে যা হচ্ছে সেটা যারা আমানত রাখছে সেটা পাচ্ছে। তো আপনারা সেই জায়গায় আপনাদের সাফল্য আছে। আরেকটা বড় পার্থক্য আছে, সেটা উদ্দেশ্যগতভাবে ইসলামী ব্যাংকিং এর উদ্দেশ্য হচ্ছে আপনার গিয়ে ওয়েলফেয়ার, বিশেষ করে সার্বজনীন কল্যাণ।
এটা শুধুমাত্র মানে পদ্ধতিটাকে সুদমুক্ত করলে এটা ইসলামী হবে না। আমি যদি কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এটা ইসলামী নীতির পরিপন্থী। আমাকে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, বন্টনমূলক সুবিচার আমাদের ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে এটা স্থাপন করতে হবে। অর্থাৎ আমরা যে পরিমাণ ডিপোজিট জনগণের কাছ থেকে নিলাম, আমার এই মুহূর্তে 1,03,00,000 গ্রাহক আছেন। 1,03,00,000 গ্রাহকের কাছ থেকে আমি 62,000 কোটি টাকা ডিপোজিট নিয়েছি এই মুহূর্তে। এই টাকাটা আমি মাত্র 62 জনের কাছে কনসেন্ট্রেট করতে পারি এবং সেটা সুদ মুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক পদ্ধতিতে করতে পারি, শরিয়া ভিত্তিক খাতে সেটা বিনিয়োগ করতে পারি। তারপরেও এটা ইসলামিক হবে না এই অর্থে যে আমি অর্থের কনসেন্ট্রেশন করলাম। আমাকে এমনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাতে 1 কোটি মানুষের ডিপোজিট দিয়ে আমি 16 কোটি মানুষেরই কোনো না কোনো ভাবে উপকার করতে পারি, সেবা দিতে পারি। ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলফেয়ার ফর জেনারেল পিপল। এটা হচ্ছে একটা সংকুলানমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বেসিক। এটা একটা দিক দেখলাম আপনাদের, যে আপনারা কিভাবে ব্যাংকিংটা করছেন এবং মানুষকে সেবাটা দিচ্ছেন এবং মানুষ সেই সেবার অনেক মানুষই আপনাদের সেবা নিচ্ছে, যেটা আপনি বলছিলেন যে 1 কোটির উপরে আপনাদের যে ডিপোজিটর আছেন বা হিসাব খুলেছেন আপনাদের ব্যাংকে। অন্যদিকে যদি আমরা দেখি, বাংলাদেশ এখন আসলে রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো টাকার একটা বড় একটা উৎস আসতেছে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মধ্যে। এর মধ্যে কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন আছে, আমরা জানি যে ইসলামী ব্যাংকের। সেই সাফল্যটা কিভাবে সম্ভব হলো? আপনি আমার মনে হয় জবাব আপনি দিয়ে দিয়েছেন। প্রথমত বাংলাদেশকে আমরা এইভাবে বলি যে 2টি আর এর উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে রেমিটেন্স, একটা রেডিমেড গার্মেন্টস। আমরা যদি বলি যে একজন মানুষের 2টি পা আছে, 2 পায়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, তো বাংলাদেশের অর্থনীতি কিন্তু 2টি পায়ের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স, এক্সপেট্রিয়েটস রেমিটেন্স। তো 2টি ক্ষেত্রেই কিন্তু ইসলামী ব্যাংক পায়োনিয়ারিং রোল প্লে করেছে। এর কারণ ওইটাই যে আমাদের যে আমরা শুধুমাত্র পদ্ধতিগত পরিবর্তন নয়, আমরা চাচ্ছি যে অবজেক্টিভের দিক থেকে, লক্ষ্যের দিক থেকেও কিন্তু ইসলামী ব্যাংকের বড় লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ এবং ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলফেয়ার। তো ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলফেয়ারের জন্যই বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস এর সূচনা হয়েছে কিন্তু ইসলামী ব্যাংকের হাত ধরে। তেমনি ভাবে এই রেমিটেন্স এক সময় এটা শুধুমাত্র একটা পার্টিকুলার ব্যাংকের ওয়েজ আর্নার্স ব্রাঞ্চ পর্যন্ত। আপনারা কিভাবে কাজ করেন? রেমিটেন্সটা আপনাদের ব্যাংকে আসার যে একটা আমরা ফ্লো দেখি সবচেয়ে বেশি, সেটা কেন আসে আসলে? আমরা প্রথমত হলো যে আমাদের ব্যাংকের যাত্রা শুরু থেকেই আমরা চেষ্টা করেছি যে ফরেন রেমিটেন্স এটাকে আমরা একটা গুরুত্ব দিয়েছি। এটা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ব্যাপারে, শক্তিশালী করার ব্যাপারে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। এই জন্য আমরা আমাদের সেবার মানটা প্রবাসী গ্রাহকদের ব্যাপারে বাড়ানোর জন্য শুরুতেই আমরা ভূমিকা নিয়েছি। রেমিটেন্সটা যাতে নাকি ঠিক মতো ব্যাংকিং চ্যানেলে আসতে পারে, এটার জন্য প্রাথমিক উদ্যোগ হিসাবে আমরা বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের সাথে রিলেশনশিপ সৃষ্টি করেছি। এরপর আমরা ব্যাপকভাবে সফর শুরু করলাম, বিশেষ করে রেমিটেন্স সোর্স কান্ট্রিগুলোতে। এরপরে আমরা প্রতিনিধি পাঠালাম বিভিন্ন দেশে, বিশেষ করে যে সমস্ত এলাকা থেকে রেমিটেন্স আসে। যদি আমার নিজের কথা বলি, আমি 95 সাল থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 5 বছর আমি প্রথমে সৌদি আরবে, এরপরে 6টি উপসাগরীয় দেশে আমি রেমিটেন্সের ব্যাপারে দায়িত্বশীল ছিলাম। আমাকে আমাদের ব্যাংকের পক্ষ থেকে বলা হতো যে আমি রেমিটেন্সের দূত। তো আমি গিয়ে কিন্তু আমি ঘরে কানেক্টিভিটিটা বাড়িয়েছি। আমার হাতে এককভাবে আমার ইন্ট্রোডাকশনে 70,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি অ্যাকাউন্ট খুলেছেন এবং তাদের হাত দিয়ে আবার বহু লোক কিন্তু তারা অ্যাকাউন্ট খুলেছেন। এইভাবে আমরা অ্যাকাউন্ট খোলা, অর্থাৎ যারা অ্যাকাউন্ট না খুলেই বিদেশে গেছে তাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কাজটা করেছি। তারপর রেমিটেন্সটা যাতে নাকি এখানে আসার পরে, আগের দিনের ড্রাফটের মাধ্যমে রেমিটেন্স আসতো, অনেক জটিল ছিল, বিষয়গুলো জটিল ছিল। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে বার্তা দেওয়া যে ইয়েস আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে। এরপরে প্রবাসীদের মূল হলো বেনিফিশিয়ারি হলো এই এলাকায় যারা থাকেন, তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রী। আমরা সেখানে একটা কানেক্টিভিটি সৃষ্টি করেছি, তাদের সাথে আমরা একটা চমৎকার সম্পর্ক সারা দেশে ডেভেলপ করেছি। এই পরিবারগুলো সুখে দুঃখে ইসলামী ব্যাংকের কর্মকর্তাগণ সেখানে যাচ্ছেন। এরপরে হচ্ছে ড্রাফটের পরিবর্তে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা এখন আর ড্রাফটের ব্যবহার হয় না। এই কাজটি আমরা প্রথম শুরু করেছি। আপনি আমাদের 304টা বর্তমানে ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চে গেলে দেখবেন প্রবাসী গ্রাহক সেবার জন্য আলাদা ডেস্ক আছে এবং সেখানে এসে প্রবাসী গ্রাহকগণ, তাদের বেনিফিশিয়ারিরা, তাদের ছেলেমেয়েরা এখানে একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের সুখে দুঃখে আমরা কিন্তু টাকাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের আমরা এটা একটা ভালো সার্ভিস অন্তত প্রবাসী গ্রাহকদের জন্য আমরা নিশ্চিত। আব্দুল মান্নান, রেমিটেন্সের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে, যেমন অনেক চার্জ বেশি বলে অভিযোগ শোনা যায়, যে কারণে আসলে অনেক টাকা এখনো প্রপার চ্যানেলে আসছে না। এই কথাগুলো আমরা আবার শুনবো, একটা বিরতি নিব আবারও। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। সাথে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মান্নান, আমরা কথা বলছিলাম এই যে রেমিটেন্সের যে এই ফ্লোটা অনেক বেশি, এরপরেও কিন্তু একটা বড় অংশ প্রপার চ্যানেলে আসছে না, এই অভিযোগ আছে। এবং আমরা অনেক প্রবাসীর সাথেও কথা বলেছি, তারা অভিযোগ করেন যে ব্যাংকিং চ্যানেলে চার্জ বেশি। এখন এই বিষয়টাকে আরো কিভাবে আসলে সহজ করা যায়, এটাকে আরো কিভাবে সহজ করা যায় যার ফলে রেমিটেন্স আরো বাড়বে এবং দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে? নিঃসন্দেহে আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতির জন্য। এবং রেমিটেন্স এখনো আমি মনে করি যে মোর দেন 40% রেমিটেন্স এখনো পর্যন্ত আপনার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসছে না। ব্যাংকিং চ্যানেলে আসার ব্যাপারে এ পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেখানে সব ব্যাংক মিলেই কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এরপরে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট, রামরু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এরা কিন্তু অনেকদিন থেকে এই ব্যাপারে কাজ করছেন এবং নতুন অনেক প্রতিষ্ঠান এই ব্যাপারে গড়ে উঠেছে। প্রবাসীদের ব্যাপারে মনোযোগ দিয়েছে, সরকার মনোযোগ দিয়েছেন, আলাদাভাবে একটি মন্ত্রণালয় গঠিত হয়েছে। আমরা রেমিটেন্সকে গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু ইয়েগুলোতে আপনার বিমানবন্দরে আপনি লক্ষ্য করবেন যে প্রবাসী সেবা ডেস্ক, এগুলো আকর্ষণীয়ভাবে স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার ব্যাপার। আমি মনে করি না যে চার্জের কারণে রেমিটেন্স ব্যাংকমুখী হচ্ছে না, বরং অনেকে হ্যাজার্ড মনে করে ব্যাংকের মাধ্যমে যাওয়ার চাইতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো, লেখাপড়ার ঘাটতির ব্যাপার হোক, তাদের মধ্যে প্রপার মাত্রায় যে তিনি যে এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় আসলে একটা হলো যে সচেতনতা ব্যাপকভাবে আগের তুলনায় বেড়েছে। আগের তুলনায় না বাড়লে বর্তমানে আমরা কিন্তু আজকে আমাদের যে ফরেন কারেন্সি ব্যাংকগুলো করতে পারে না, সরকারের এই ক্ষেত্রে আরো ভূমিকা আছে। ব্যাংকগুলোর তো আমি মনে করি এটা বড় ধরনের ভূমিকা আছে। সরকার তো দায়িত্ব পালন করছেন, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে বলা হচ্ছে। রেটের ব্যাপারটা আমার কাছে মানে প্রধান বিষয় নয়, সার্ভিসের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন সাধারণ গ্রাহক যিনি লেখাপড়া তেমন জানেন না, খুব কষ্ট করে মধ্যপ্রাচ্যের একটি আপনার মাজরা বলে এটাকে, আপনার কি খামার, হ্যাঁ, যেখানে ছাগল চড়ায়, কষ্ট করে যে টাকাটা তিনি পাঠাচ্ছেন, তিনি টাকা পাঠিয়ে যদি তিনি ব্যাংকে সম্মানিত বোধ করেন, তাকে সম্মান দেওয়া হচ্ছে, তার বেনিফিশিয়ারি যারা টাকাটা তুলতে আসছেন তিনি সহজে স্বচ্ছন্দে টাকাটা তুলতে পারছেন, তার পরিবারের ব্যাপার খোঁজখবর নিচ্ছে ব্যাংক। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এটা হঠাৎ করে মনোভঙ্গি পরিবর্তন করা যায় না। কিন্তু আমি বলবো যে গত 1 দশকে বা 2 দশকে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু যথেষ্ট পরিমাণে মনোভঙ্গির পরিবর্তন ঘটেছে প্রবাসীদের ব্যাপারে। এটা একটা বড় ইস্যু। আমাদের দূতাবাসগুলো যেগুলো আছে আপনার গিয়ে বিশেষ করে রেমিটেন্স সোর্স কান্ট্রিগুলোতে, সেখানে দূতাবাসগুলো খুব বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি দূতাবাসগুলোর দরজা জানলা প্রবাসীদের জন্য আরো বেশি উন্মুক্ত করা উচিত আমাদের দূতাবাসগুলোর, যেটা নাকি আরো অন্যান্য দেশে আমি দেখি ইমপ্রুভ করতে পারে। এই ধরনের অনেকগুলো ইস্যু আছে, স্টেপস এখন আছে। আগের চাইতে সচেতনতা সরকারি পর্যায়ে বেড়েছে, ব্যাংকিং সেক্টরে বেড়েছে এবং দূতাবাসগুলো আগের চাইতে কিন্তু অনেকটা ফ্রেন্ডলি হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা আব্দুল মান্নান, আমরা জানি যে ইসলামী ব্যাংক নিয়ে আমরা বিভিন্ন সময় কথা শুনি যে এখানে সন্দেহজনক লেনদেন হয়, এই বেশ অভিযোগটা আর কি। এই অভিযোগগুলো আসলে ভিত্তি কতটুকু? আপনি তো দীর্ঘদিন এই ব্যাংক পরিচালনা করছেন, এই অবস্থানটা আপনারা কিভাবে আসলে ইয়ে করেন? আমি আপনাকে এমন একটি প্রশ্ন করেছেন যেটার জবাব, এটা প্রশ্নটা করাতে ভালো হয়েছে। আমি সুস্পষ্টভাবে বলতে পারি যে ইসলামী ব্যাংকের ব্যাপারে আজ পর্যন্ত কোনো ধরনের সন্দেহজনক লেনদেনের বিষয় প্রমাণিত হয়নি, কখনোই নয়। এই যে ধারণাগতভাবে বলা, এটার ব্যাপারে কিছু কিছু মহলের ভূমিকা আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো যে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ বলতে বলছে রেগুলেটরি অথরিটি আছে, সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে ইসলামী ব্যাংকের প্রত্যেকটি লেনদেন নিয়ন্ত্রক ব্যাংক হিসেবে দেখা। এবং বাংলাদেশ ব্যাংক আমি মনে করি যে তারা সন্তুষ্ট যে ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমপ্লায়েন্ট ব্যাংকগুলোর অন্যতম। এবং এটা শুধুমাত্র এই আর্থিক লেনদেনের স্বচ্ছতার ব্যাপার না, যত রকমের নিয়মাচার আছে ব্যাংকিং এর, সমস্ত নিয়মাচার সঠিক যথাযথভাবে পালন করে ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে। এবং এই ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক সবসময় কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে এবং সেন্ট্রাল ব্যাংক ইজ স্যাটিসফাইড।
আরো অভিযোগ করা হয় যে জামাত সংশ্লিষ্টতার কারণে এই ব্যাংকের উপরে আসলে অনেক চাপ আসে, বন্ধ করে দেওয়া, সরকারের নিয়ন্ত্রণে আনা, নানা মহল থেকে এই ধরনের চাপ। এই চাপগুলো আপনারা কিভাবে সামলান? কারণ আপনাদের অনেক গ্রাহক, তাদের প্রতি আপনাদের অনেক দায়বদ্ধতা। সেই যে একটা চাপ একজন শীর্ষ নির্বাহী হিসেবে আপনাকে কিন্তু মেনটেন করতে হয়। কিভাবে আসলে আমি ভিন্ন দিক থেকে বলছি যে প্রতি বছর ইসলামী ব্যাংকে যে পরিমাণ ডিপোজিট, নতুন ডিপোজিট জমা হয়, এই যে 2015 সাল শেষ করলাম, প্রায় 5,500 কোটি টাকা নতুন ডিপোজিট আমরা আহরণ করেছি। এতে প্রতি 5 বছরে ইসলামী ব্যাংক 3 গুণ প্রবৃদ্ধি হচ্ছে। এটা কিসের ভিত্তিতে হচ্ছে? জনগণের আস্থার কারণে হচ্ছে। তো জনগণের এই যে আস্থা, এটা এক ধরনের চাপ। মনে করেন যে প্রতি বছর আমরা 12 থেকে 20 লক্ষ পর্যন্ত নতুন গ্রাহক আমরা পাচ্ছি এক বছরে। এটা হচ্ছে কাজের চাপ আমাদের বাড়ছে। অন্য যে চাপের কথা বলা হচ্ছে এগুলো একেবারে ধারণাগত বলে আমি মনে করি। আমরা এটাকে আমি চাপ মনে করছি না, এই জন্য যে আমরা তো আসলে একটা ব্যাংক। এই ব্যাংক যখন হয় বাংলাদেশের লোকাল স্পন্সরদের, আপনারা আপনাদের ধারাবাহিক অনুযায়ী কাজ করে, আমি বলছি আপনাকে যে এটা ব্যাংকারদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠান। এই ব্যাংকের প্রথম এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হচ্ছেন এম এ করিম, যিনি রূপালী ব্যাংক এবং শিল্প ব্যাংকের এমডি ছিলেন। এই ব্যাংকের পরবর্তী প্রধান নির্বাহী হচ্ছেন লুৎফর রহমান সরকার, যিনি আগে সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের এমডি ছিলেন, পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। এরপরে যিনি এমডি হয়েছেন কামাল উদ্দিন চৌধুরী, তিনি অগ্রণী ব্যাংক থেকে এসেছেন। কাজেই এটা কিন্তু বাংলাদেশের, এরপরে যিনি এমডি হয়েছেন তিনি বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন। তার মানে হচ্ছে পেশাদার ব্যাংকারদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের 25% লোকাল স্পন্সরিং শেয়ার যেটা ছিল ইসলামী ব্যাংকের প্রথম পর্যায়ে, তার 25% শেয়ার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। কাজেই আইসিবির একটা বড় ধরনের অংশীদারিত্ব রয়েছে। আর এর বাইরে আপনার যে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের 7.5% শেয়ার রয়েছে। বিদেশি এবং দেশি মালিকানার দিকে যদি এটা কোন দল বিশেষের ব্যাংক হতে পারে না। এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, বাংলাদেশ ব্যাংকের শিডিউলভুক্ত একটি ব্যাংক। এই ব্যাংক ব্যাংকিং নিয়মাচার মেনে, পেশাদারিত্বের সমস্ত বৈশিষ্ট্য মেনে ব্যাংকিং কার্যক্রম। আমরা জানি যে ব্যাংক আসলে দেশের বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি আর কি। কিন্তু বাংলাদেশে একটা ব্যবসায়ীদের একটা অভিযোগ আছে যে ঋণের সুদের হার অনেক বেশি। সেটা আসলে কিভাবে কমিয়ে বিনিয়োগে আরো ব্যাংকগুলোকে সম্পৃক্ত করা যায়, সেটা যদি একটু বলতেন। আমরা শেষ করব, এটা দিয়ে আমরা শেষ করব। আমি এক শব্দে বলি, দায়িত্বশীলতা। সকল মহলকে দায়িত্বশীল হতে হবে। আপনি যে বলছেন, দুই তিনটা জিনিস আছে এর মধ্যে। প্রথম কথা হলো যে বাংলাদেশে আপনার গিয়ে অনাদায়ী পাওনা, ওভার ডিউ, ক্লাসিফাইড, এটার পরিমাণ হচ্ছে, এটা আমরা কদিন আগে একটা রিপোর্ট দেখেছি যে এশিয়াতে আমরা সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ঋণ খেলাপি সেক্টর হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর। তাহলে এটার একটা দীর্ঘদিনের সংস্কৃতি, এটা কমিয়ে আনা যাচ্ছে না। এটা না কমাতে পারলে কিন্তু আপনি বিনিয়োগের মানে আপনার গিয়ে রেট যেটা বলছেন আপনি, সেটা কমাতে পারবেন না। মুদ্রাস্ফীতি, আপনি জনগণের কাছ থেকে, আমি যে 1 কোটি গ্রাহকের কাছ থেকে যে ডিপোজিট নিয়েছি, সেই ডিপোজিট আমি তাকে কত পার্সেন্ট তাকে আমি রিটার্ন দেব। আমার এখানে যদি মুদ্রাস্ফীতি না থাকতো তাহলে কিন্তু আমি তাকে যদি 3%ও দিতাম রিটার্ন, এতে করে তিনি স্যাটিসফাইড থাকতেন যে তার টাকাটা অক্ষত থাকতে, অন্তত 3% তিনি প্রবৃদ্ধি ঘটলো তার। কিন্তু আমার এখানে মুদ্রাস্ফীতি যদি 6% হয়, আর আমি যদি আমার ডিপোজিটরকে 5% দেই, তাহলে কিন্তু আমি 1% তার কাছ থেকে প্রতি বছর কেটে রাখলাম। তো এই যে 1 কোটি গ্রাহকের প্রতি আমার দায়বদ্ধ থাকতে হবে, তেমনি ভাবে আমার বিনিয়োগ গ্রাহক যারা, মানে বোথ সাইড আপনাকে মেইনটেইন করতে হবে। আমাকে আপনার গিয়ে অনাদায়ী পাওনার যে ব্যাপারটা আছে, ওভার ডিউর যে সংস্কৃতি আছে, টাকা নিলাম কিন্তু দিলাম না, এটা যদি কিছু, এটা সবাই করছে এমন না, কিছু কিছু মানুষের হাতে আসলে যে সংখ্যক মানুষ আপনার গিয়ে টাকা নিয়ে ফেরত দেন না, তারা কিন্তু দায়ী এই রেটের জন্য। কাজে তাদেরকে নিরস্ত করতে হবে এবং মুদ্রাস্ফীতির চাপও কমবে যদি আপনি ইসলামী পদ্ধতির ব্যাংকিং সিস্টেম যদি আপনি চালু করতে পারেন। রিয়েল গুডস এর বেচাকেনা যদি আপনি করেন, টাকার বেচাকেনা যদি বন্ধ করেন, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি বন্ধ হবে এবং কম রেটে বিনিয়োগ। আব্দুল মান্নান, আমরা আশা করি আপনি যেভাবে চিন্তা করছেন দেশের ব্যাংকিং ব্যবস্থা সেভাবে হয়তো এগিয়ে যাবে এবং অর্থনীতিতে ভালোভাবেই অবদান রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ শেষ করব এখানেই। দেখা হবে আগামী পর্বে হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।